ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। ইন্ডিয়ান সেনাপ্রধান সরাসরি বলছে যে আপনাদের যা ইচ্ছা আপনারা দেশে করেন, আমাদের নিয়ে মাতামাতি করার দরকার নাই। তবে আমাদের দিকে যদি আঙ্গুল তুলা বা চোখ তুলে তাকানোর চেষ্টা করেন, ওই চোখ উপড়ে ফেলবো, আর ওই আঙ্গুলো একদম ভাইঙ্গা আপনাদেরকে ওই যে হাতির মতন, হাতি কোথায় কোথায় জানি ছিঁড়ে ফেলতে বলছে, যে ওইসব জায়গা দিয়ে ঢুকাই দিব। এত কিছু বলার পর আপনাদের হুঁশ হয় না। 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে। এই বিষয়টাই কিভাবে দেখেন? দুই দেশের মধ্যে যে উত্তেজনা, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল এবং তারা রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারলো কিভাবে? তো সব মিলিয়ে পরিস্থিতিটা আসলে কি হচ্ছে দু দেশের সম্পর্কের মধ্যে? আমার হিসাবে তো ভারতীয়রা আজকে উচিত ছিল যে পুরো বাংলাদেশ এম্বাসিডার ভাইঙ্গা ঘুরে দেওয়া, এবং বর্ডার ক্রস করা কোনো বাঙালি পাইলে ওরা মাইরা ফেলা। এটা তো ভারতীয় লোকজনের উচিত যে এই কাজটা করা। সরকারের দিকে চাইয়া থাকা উচিত না। এই 7 সিস্টার বলেন আর কলকাতার মধ্যে ভারতীয় যারা আছে তারা এখন বাঙালি বর্ডারের কাছে পাইলেই পিড়ে মাইরা ফেলানো উচিত। কারণ ভারতীয়রা তো আমার দেশে আসে না চোরাচালান করতে, চোরাচালান তো করে বাঙালি, তো মাইরা ফেলা পিটাই পিটায়। আমি বলবো যে ভারতীয়রা এটা করা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর পুরো সরকার মিলে দেশটারে আগুন করে ফেলছে। এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার। ভারতের যে ঘটনাটা সেটা হচ্ছে যে আপনার 30 থেকে 40 জন হিন্দুত্ববাদী লোকজন ওরা একটা মিছিল নিয়ে গেছে। আর আপনারা যারা দিল্লিতে বাংলাদেশে হাই কমিশনার অফিস দেখছেন বা অন্যান্য হাই কমিশন যেখানে আছে, দিল্লি কিন্তু বাংলাদেশের হাই কমিশনার অফিস কিন্তু একলা এক জায়গায় না, এটা কিন্তু পুরো ডিপ্লোম্যাটিক জোন। আর ফুল ডিপ্লোম্যাটিক জোনের চতুর্দিকে কিন্তু আপনার খুব কড়া নিরাপত্তা আছে। এটা প্রায় আপনার 6 থেকে 7 কিলোমিটার এরিয়া, পুরো এরিয়াটা। এখন ভারতীয় যেসব লোকজনগুলো এগুলো কিন্তু এরিয়ার সামনে গেছে, ওরা কিন্তু ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে আসলে ঢুকতে পারে নাই ওই জোনটার ভিতরে। কারণ ওই জোনটার ভিতরে ঢুকলে বাংলাদেশ এম্বাসির পাশাপাশি আরো ইউরোপিয়ান আমেরিকান এম্বাসি গুলো আছে, ওই পর্যন্ত যাইতে পারে নাই। এরপরও আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওই জায়গা পর্যন্ত কেমনে গেল, মানে ডিপ্লোম্যাটিক এরিয়া পর্যন্ত কিভাবে গেল, কেন গেল, এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 5 দিন আগে ঢাকায় ইন্ডিয়ান দূতাবাসে সামনে যাওয়ার জন্য 6 স্তরের নিরাপত্তা ছিল, তার মধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে 6ষ্ঠ স্তরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে গিয়েছে। মানে ওইটা গেলে এরপরে ইন্ডিয়ান এম্বাসি একটা হাতের মুঠায় পাওয়া যায়, এই পর্যায়ে গেছিল। এবং আপনারা শুক্রবার রাতে দেখলেন যে এই মৌলবাদী গোষ্ঠী ওরা চট্টগ্রামে ভারতের সরকারি হাই কমিশনারের বাসভবন এবং আক্রমণ করছে। আক্রমণ করে সেখানে এমন ভাবে, এটা ভিডিও আছে সব জায়গায়, ইটপাটকেল নিক্ষেপ করছেন যে ওইখানে নিরাপত্তা দায়িত্বে যে বেসরকারি কোম্পানিটা যে তাদের একজন লোক আহত হয়েছে। এইখানে আমাদের লোকজন বাংলাদেশে ওদের এম্বাসির ভেতরে ঢুকছে, আবার আপনার যে অ্যাম্বাসেডারের বাড়ি আক্রমণ করছে। এত কিছু হওয়ার পরও কিন্তু ইন্ডিয়া খুব একটা জোরে বিবৃতি দেয় নাই। ওরা নর্মালি জানাইছে যে এটা কূটনীতিক সম্পর্কের পরিপন্থী, ভিয়েনা কনভেনশনের অধীনে আপনি এইরকম করতে পারেন না। তো সেটা নিয়ে ইন্ডিয়া যতটা না উদ্বেগ প্রকাশ করছে, তার চাইতে 6 কিলোমিটার দূরের ওই 40-50 জনের একটা মিছিল নিয়ে বাংলাদেশ মানে বিশাল জিনিস। তার বাংলাদেশের যখন এতই যন্ত্রণা, আমার কথা হচ্ছে এতই যন্ত্রণা, ওরা ইন্ডিয়ান হাইকমিশন ওরা বলতেছে যে ওখান থেকে কেউ বলছে যে ইন্ডিয়ান বাংলাদেশি হাইকমিশনারকে মাইরা ফেলার জন্য। বাংলাদেশে তো বলছে লাথি মেরে বের করে দাও, গাছের সাথে ঝুলিয়ে দাও। এগুলো তো ভিডিও আছে, বাঙালিরা এরকম একটা ভিডিও দেখা যে এরকম বলছে। আর এত ঝামেলার দরকার কি? আপনার কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, বাংলাদেশকে বলতে কূটনীতিক সম্পর্কে ছিন্ন করেন। আপনাদের তো হেডাম বেশি না ভাই? আপনার 7 সিস্টার টুকরা করবেন, 10 টুকরা, ওইদিকে এই করবেন সেই করবেন, আপনারা করেন। যেমন ওনারা আমাদের বাংলাদেশের লোকজনই কি বলছে, এই যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে যারা এগুলো বলছে তারা আসলে সরকারের কথা না, এটা সাধারণ পাবলিকের কথা। তো সামনের এটা আজকে যেটা দিল্লিতে সেটা সাধারণ পাবলিকের কথা। আপনি ইসরায়েল যদি 2টা বোম মারে ফিলিস্তিনে, আপনি আইসা চিল্লা ফাটায় ফেলান, দোকানপাট বন্ধ করেন, লুটপাট করেন। তো সেখানে এখানে আপনি একজন হিন্দুরে মাইরা ফেলাবেন, ওটা হিন্দু দেশ, তারা তো কথা বলবে। আর আজকে কেন ভাই শুধুমাত্র ইন্ডিয়ার কথা বলা হচ্ছে?
গতকাল নেপালে কি হয়েছে, ওই ঘটনাটা কি কেউ খেয়াল করছেন? নেপালে তো এটা বিশাল হই হই রয়েছে, লক্ষ লোকের সমাবেশ হয়েছে, ওইখানে আমাদের বিভিন্ন উপদেষ্টাদের কুশপত্তি লিখে দাহ করা হয়েছে, সেখানে নেপালে বাংলাদেশের পতাকায় আগুন দেয়া হয়েছে, আগুন ধরাইছে, পায়ে মারাইছে। কই নেপালে নিয়ে তো কথা কর না আপনারা? কারণ হচ্ছে যে না, ওইটা শুধু নেপাল নিয়ে কথা বললে ওইটা দিয়ে মানে ভাত খাইবো না মানুষ, চিরা ভিজবো না। এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে পাবলিক মনে করে যে হ্যাঁ ইন্ডিয়া বহুত বড় সেটা নিয়ে। তো এগুলো হচ্ছে যে কি জানেন, এগুলো হচ্ছে যে পুরো ওই যে বাচ্চা পোলাপাইনের মতো, মানে আমাদের বাংলাদেশের কিছু বঙ্গু আছে যারা কিছুই বুঝে না, ওই ভারত বিরোধী কথা কইলে লাফায়। আমার কথা হচ্ছে ভাই এত কিছু না কইরা যাও, আক্রমণ করতে যাও। আপনি আরেকটা ভিডিও, গত শুক্রবারের ভিডিও দেখেন, সেখানে 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে 3 জনরে। ভারত বলছে যে এই 3 জন এগুলো সব পাইক্কা। এবং আজকে ভারতীয় এম্বাসিতে আক্রমণের নেতৃত্ব যে ছেলেটা দিচ্ছে তারে ধরছে, সেটা নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করা পরে পাকিস্তানি ছেলে, সে অরিজিনাল পাকিস্তানি, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা করেছে। এবং আজকে যে ছেলেটারে পুলিশ আজকে ধরছে সেটা পাকিস্তানি একটা ছেলে। তো পাকিস্তানি একটা ছেলে কিভাবে বাংলাদেশে আইসা ভারতীয় এম্বাসিকে আক্রমণ করার নেতৃত্ব দেয়, এটা একটা বিশাল বিষয় না? সে আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করে, যে পাকিস্তানি ছেলে, তার বাড়ি নাকি অরিজিনাল পাকিস্তান। সে তাহলে এগুলা কি? বাংলাদেশ তো রাষ্ট্রীয় মদতে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। তো ভাই এত যুদ্ধ লাগানো, এত তর্ক না কইরা আপনারা তার চেয়ে কামান দাগাই দেন ইন্ডিয়ার দিকে, মাইরা দেন বর্ডারে বর্ডারে কামান দিয়া, কিছু মইরা যাক না ইন্ডিয়ান সৈন্য। এরপর আমরাও দেখি যে ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া তো ব্রাহ্মস একটা মারলে আমরা শেষ, নাকি ওইটার জন্য আমরা আবার S-400 কিনছে কিনা তাও জানি না বাংলাদেশ। রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট একটা করেছে যে সম্মানিত আলোচকগণের কাছে আমার একটা জিজ্ঞাসা, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে ইউরোপের দেশ? বাংলাদেশের সক্ষমতা নেই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করার, তারপরেও কেন আমরা জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারছি? সোহেল উদ্দিন ভাই। না, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। কথা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান বানানো হচ্ছে। পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। পাকিস্তানের পত্রিকায় বলে যে বাংলাদেশ জঙ্গি ঘাঁটি সব বাংলাদেশে। ইন্ডিয়া যেখানে 57 পেজের একটা ডসিয়ার দিছে, যেখানে আপনার স্যাটেলাইট ইমেজ আছে কোথায় কোথায় জঙ্গিরা আছে। এই যে জসিমউদ্দিন রহমানি এতদিন বাংলাদেশ সরকার কি বলছে যে সে পাকিস্তান পালায়ে গেছে ছাড়া পাওয়ার পর, হয়ারাজ গত শুক্রবারে সে মিটিং করে ইন্ডিয়াতে আক্রমণ করার ঘোষণা দিচ্ছে। সরকার নিজেই চাইতেছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করতে, অলরেডি জঙ্গি রাষ্ট্র। সরকার নিজে চাইতেছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধাইতে। ওইখানে আপনারা আলোচনা করে কি করব বা কি বলবো? কারণ বাংলাদেশে তো এখন মৌলবাদীদের যে উত্থান, এই এক মৌলবাদী হাদিরি নিয়ে আপনাদের যে উত্থান, যে হই হই রই রই অবস্থা, তাতে সেই দিন যদিও অবশ্যই ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে ইয়ের কথা না হইতো, কার? আমাদের সেনা প্রধানের, তাইলে মনে হয়তো ওই দিন আরো কিছু করতো। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সংসদ ভবন আক্রমণ করতে গেছিল, কিন্তু সেদিন সেনা বাহিনী একটু স্ট্রং থাকাতে পারে নাই। এখন ইন্ডিয়ান সেনাপ্রধান সরাসরি নাকি বলছে যে আপনাদের যা ইচ্ছা আপনারা দেশে করেন, আমাদের নিয়ে মাতামাতি করার দরকার নাই। তবে আমাদের দিকে যদি আঙ্গুল তুলা বা চোখ তুলে তাকানোর চেষ্টা করেন, ওই চোখ উপড়ে ফেলবো, আর ওই আঙ্গুলো একদম ভাইঙ্গা আপনাদেরকে ওই যে হাতির মতন, হাতি কোথায় কোথায় জানি ছিঁড়ে ফেলতে বলছে, যে ওইসব জায়গা দিয়ে ঢুকাই দিব। এত অপমানের পরও, এত কিছু বলার পর আপনাদের হুঁশ হয় না। ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ, সবচেয়ে মজার বিষয় ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ। ইউক্রেনরে তো সারা দুনিয়া হেল্প করছে। ইউক্রেন চাইলে তো রাশিয়াতে ভালোভাবে মারত, তো মারে না কেন? ডরে। ইউরোপের ন্যাটো কেন সরাসরি যুদ্ধে নামে না? কারণ ভয়ে, কারণ হচ্ছে ওর কাছে পারমাণবিক অস্ত্র আছে। আরে বাঙালি ওনারা মনে করে যে ওরে বাপ, ওনারা পারলেই যাবে। আমাদের এখনো কামান দাগাইতে গেলে কামানের নল ভাঙিয়া যায়। ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো ডাইনে মারলে বামে গুলি যায়। আর আমাদের যে সেনাবাহিনী, এগুলোর তো কোনো গার্ডসই নেই। বেশি লাগবে না, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। সেখানে ওরা যায় ইন্ডিয়ার লগে পোল্টি দিতে। আর ইন্ডিয়া মারতেও হবে না, খালি যে খানা দানা আমরা পাই সেইটাও যদি বন্ধ করে দেয় তাতেই শেষ। দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন চাউলের দাম সর্বনিম্ন, মানে গত বছর হচ্ছে এই বছর চাউলের দাম 37% কমছে।
শতকরা 37 টাকা কমে গেছে। সেইখানে এখনো বাড়তেছে কি, আমার দেশে চাউলের দাম বাড়তেছে, বেড়েই যাচ্ছে। তো ইন্ডিয়ার লাগে আপনারা যুদ্ধ করেন ভাই, বর্ডার বন্ধ করে দেন, সীমান্ত বন্ধ করে দেন। এক হাদিরে কে মারছে, নাকি হাদি নিজে নিজে, হাদির ওয়াইফের সাথে অন্য কারো সম্পর্ক ছিল, হেবেটা এসা মাইরা দিয়ে গেছে, না রাশেদ হায়দার ভাই, আমরা হাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব না আমাদের। আমি আপনার হাদি প্রসঙ্গে কেন আসতেছি সেটা বলি, যে এইখানে কি হয়েছে না হয়েছে সেইটা নিয়ে আপনারা জঙ্গি পাঠাইতেছেন ইন্ডিয়াতে। সে হাদির মার্ডার নিয়ে আপনারা কইতেছেন যে জঙ্গি পালাইয়া গেছে কোথায়, ইন্ডিয়াতে। তা আমার দেশের বর্ডার গার্ড কি করছে? 8 ঘন্টা ধইরা সমস্ত ছবি বের হওয়ার পরেও আমার দেশের বর্ডার গার্ড কেন এই ছেলেরা ধরতে চেষ্টা করে নাই? পুলিশ, বিডিআর, আর্মি কেন ধরার চেষ্টা করে নাই? আমার দেশের বর্ডার আইন শৃঙ্খলা বাহিনী তো বলছে তার ভারতে যাওয়ার কোনো প্রমাণ তাদের কাছে নেই, তাদের ধারণা সে দেশেই আছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু মিডিয়া বলছে, বিশেষ করে কিছু সাংবাদিক দেশের এবং দেশের বাইরে, তারা নানা প্রমাণ দিচ্ছে যে সে ভারতে অলরেডি ঢুকে গেছে। এটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র, আমাদের সরকার তো সেটা স্বীকার করছে না। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ, তারা এটা আপনার হয়তো ভুল ধারণা আছে। কারণ হচ্ছে যে এই যে ভারতের অ্যাম্বাসেডারকে যেদিন ডাকলো পররাষ্ট্র উপদেষ্টা, সেই দিন ওনারা ওখানে বলেছেন যে হাদির হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তাদেরকে ধইরা বাংলাদেশে পাঠানোর জন্য। এরপরেই ভারত কিন্তু কড়া বিবৃতি দিছে যে মস্কারি করো, আমার দেশে ঢুকলো কিভাবে, তোমার দেশের বর্ডার গার্ড কি করছে, দোষ কার? দোষ তো আমার দেশের। সেইটা না করে আমরা আছি ভারতের বিরুদ্ধে। ওই যে হিন্দু ছেলেটা, ভারতের হিন্দু, বাংলাদেশের যে হিন্দু ছেলেটা, তার কি দোষ? সে কি করছে? তারা কেন রাস্তার এইভাবে প্রকাশ্য দিবালোকে আগুন জ্বালায় মাইরা ফেলাইলো, যেখানে পুলিশ তাকে কাস্টডিতে নিছিল? এই 10-15 জন মৌলবাদীর কাছে তারা আবার ছেড়ে দিল কেন? পুলিশ কেন তার জীবনের নিরাপত্তাটা দিল না? এগুলা নিয়ে যখন আজকে ইন্ডিয়ার লোকজন যখন ওখানে যাচ্ছে এম্বাসির সামনে, তখন এখন আপনারা গান গাইতেছেন যে এই জায়গায় ঢুকলো কেমনে। তাহলে এই জায়গায় যদি বাঙালি ইন্ডিয়ান ঢুকলো কেমনে সেটা বলে, তাহলে ভারতীয় এম্বাসিতে সরাসরি আক্রমণ করাইছে কে? সরকার নিজেই তো। ভিডিওগুলো দেখেন যে যখন এই 50টা ছেলে গেল চিটংয়ে ভারতীয় এম্বাসিতে আক্রমণ করতে, পুলিশ জাস্ট 2 পাশে সরে গেছে, নর্মালি সরে গেছে। এবং শুধু সরে যায় নাই, পরবর্তীতে আক্রমণ করে ওরা যখন ফিরে গেছে, তারপরে মনে হয় 6 জনকে পুলিশ অ্যারেস্ট করছিল। এখন এই 6 জনকে পুলিশ অ্যারেস্ট করার পরে চিটাংয়ের বড় এক মাদ্রাসার, লাঠানবাজার মাদ্রাসা বলে, ওই মাদ্রাসার মুফতি উনি নিজে গেছেন এই ছেলেদেরকে ছাড়াই আনতে খুলশি থানায়। এগুলো কিভাবে? তো সন্ত্রাসের মদতটা আসলে দিচ্ছে কারা? মূলত আমাদের জানতে হবে সন্ত্রাসের মদত দিচ্ছে কারা, এটা তো আমরা আগে জানতে হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের মদত দিবেন, আবার ওরা প্রতিবাদ জানালে সেটার কথা বলবেন এখানে আইসা, এটা হয় নাকি? আমার হিসাবে তো ভারতীয়রা আজকে উচিত ছিল যে পুরো বাংলাদেশ এম্বাসিডার ভাঙ্গা ঘুরে দেওয়া, এবং বর্ডার ক্রস করা কোনো বাঙালি পাইলে ওরা মাইরা ফেলা। এটা তো ভারতীয় লোকজনের উচিত যে এই কাজটা করা, সরকারের দিকে চাইয়া থাকা উচিত না। রাশেদ হায়দার ভাই, দীপু চন্দ্র দাস যে গার্মেন্টস কর্মী, তাকে যে হত্যা করা হলো, মারা হলো, তারপরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হলো, কি নৃশংস ঘটনা। এই দীপু চন্দ্রের হত্যার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ভারতে এবং এই নেপালে যে বিক্ষোভ মিছিলগুলো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং আপনারা বললেন যে বাংলাদেশের পতাকায়ও তারা অগ্নিসংযোগ করেছে, বাংলাদেশকে অনেক গালাগালিও তারা করছে। তো এবং এই কানাডার পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংগঠন, এগুলো নিয়ে অলরেডি একরকম নিন্দার ঝড় উঠেছে, যেটা এক কথায় বলা যায়। এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কোন পর্যায়ে গেছে, এবং এই ঘটনাগুলো কেন বাংলাদেশে উত্তর বাড়ছে, যদি সংক্ষেপে একটু আলোচনা করেন রাশেদ হায়দার। আসলে মাসুদ ভাই, দীপু দাসের এই ঘটনাটা নিয়ে শুধুমাত্র ইন্ডিয়া বা নেপালে হয়েছে তা নয়, আবার কানাডাতে আলোচনা হয়েছে তাও নয়। আপনি যদি দেখেন, আপনি জাস্ট একটু দেখবেন যে শ্রীলঙ্কাতে, আমি আপনাকে অলরেডি ইয়েটা দিয়েছি, শ্রীলঙ্কাতে বাংলাদেশ অ্যাম্বাসেডারের কাছে
আপনার ওখানে যেসব পর্যটক বাংলাদেশ থেকে ঘুরতে গিয়েছিলেন তারা দাবি জানিয়েছে যে তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয়। শ্রীলঙ্কাতে আজকে আপনার কাছে ফটোকার্ড গুলো আপনি দেখলে দেখবেন যে ফটোকার্ড গুলো আছে, আপনার কাছেও পাঠানো হয়েছে। মানে শ্রীলঙ্কাতেও এই আগুন আগুন পৌঁছে লেগে গেছে। গেছে, পৌঁছে গেছে। এবং আপনি শুধু দেখেন তাইলে ভারতে গেল, নেপালে গেল, শ্রীলঙ্কা গেল, তাইলে আর আছে কোন দেশ? আমাদের ভুটান থাকে। পাশে ভুটানও হচ্ছে, ভুটানও হবে, ভুটানেও হবে। এবং এই যে নবীজিকে অভিযোগ, কিন্তু আজকে পুলিশ র্যাব কি বলতেছে তারা জানে না। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম ভাই এই লোকটার বিরুদ্ধে যখন কথা উঠেছে তখনই তারে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু ভিডিও ভাইরাল পুলিশের কাছে ছিল। তো পুলিশ তো তবে জানতো। একটা আশার খবর হচ্ছে এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে, এটা র্যাব না বলেছে। না না, আপনি 10 জনকে অ্যারেস্ট করছেন তো পরে, যখন ইন্টারন্যাশনালি এটা নিয়ে কথা বলা শুরু হয়েছে তখন যে আপনি কি করলেন যে 10 জনকে গ্রেপ্তার করেছেন, সেটা সেম অবস্থা, একদম জিন্দা সাদা কাফনের কাপড়ে পরাইয়া তারা না, সেটা তো বললাম আমি। কানাডার পার্লামেন্টে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও দেখেছি, সেটাও বিভিন্ন মিডিয়ায় অলরেডি চলে আসছে। তো এটা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু ব্যাপক আলোচিত হচ্ছে, অতি ভয়ঙ্কর ঘটনা। এর আগে তো দেখলেন যে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে পুড়ে বললো, সেই আর একটা ঘটনা। এরকম ঘটনা তো ঘটে যাচ্ছে। লক্ষ্মীপুরে কি ঘটলো, যে ঘরের ভিতরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিল, সেখানে একটা ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা পুড়ে কয়লা হয়ে গেল। এবং আজকের যে 1 ঘন্টা আগের এটা এখন ফেসবুকে আসছে, আমি যেটা বললাম আরেকজন লোক সেম একদম জীবন্ত, তারে গলায় দড়ি দিয়া গাছে ঝুলাইছে, 20-25 জন দাঁড়ায় আছে এবং সে হাত পা নাড়তে নাড়তেই শেষ পর্যন্ত মারা গেল। এই ঘটনাটা অলরেডি ফেসবুকে আসছে। তো আপনি দেখেন প্রতিদিন মরতেছে, বাচ্চা মরতেছে, বুড়া মরতেছে, হিন্দু মরতেছে, বৌদ্ধ মরে, খ্রিস্টান মরে। এইভাবে কতদিন এই দেশ? আমরা তো মৃত্যু উপত্যকায় আছি এখন।